হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল WBCS স্পেশাল। আমাদের এই চ্যানেলটি স্পেশালি WBCS এর সাথে সাথে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের সেগমেন্ট শুরু হয়। এই যে সেগমেন্ট, সেই সেগমেন্টে আমরা ইতিহাসটা কভার করছি এবং ইতিহাসটাকে আমরা ভাগ করে নিয়েছি এনশিয়েন্ট, মিডাইভাল অ্যান্ড মডার্নে। এনশিয়েন্টের ক্ষেত্রে আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক এরা আর 16 মহাজনপদাস হয়ে গেছে এবং মিডাইভেলেও আমরা শুরু করে দিয়েছি। সেখানে আমরা লেটার মুঘলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যেটা বিষয় সেটা হচ্ছে এনশিয়েন্ট থেকে আমরা পড়বো, এনশিয়েন্ট হিস্ট্রি থেকে, এবং এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক WBCS এবং অন্যান্য যে কোনো এক্সামের ক্ষেত্রে। এবং এই যে ভিডিওটা, এটা বেসিক্যালি WBCS এর জন্যই মাথায় রেখে আমরা তৈরি করেছি, কেননা এখানে মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা হচ্ছে এবং এখানে একটু ডেলিবারেট ওয়েতে তোমাদের পড়ানো হচ্ছে এবং অবশ্যই একটা ইলাবোরেটিভ ওয়ে কিন্তু এখানে পাবে। এখানে অনেক এমন তথ্য পাবে যেটা তোমরা অন্যান্য বইতে পাবে না। ঠিক আছে, যাই হোক, আমি শুরু করছি জৈনিজম এবং বুদ্ধিজম সম্পর্কে। আচ্ছা, তাহলে সময়কালটা একটু দেখে নাও। 6th সেঞ্চুরি, তখন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের যে উত্থান, সেটার কারণগুলো আমাদের আগে জানতে হবে এবং মহাবীর সম্পর্কে, জৈন ধর্ম সম্পর্কে এবং বুদ্ধ সম্পর্কে, গৌতম বুদ্ধ সম্পর্কে এবং সেই ধর্ম সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। সেটা WBCS প্রিলিমস হতে পারে এবং WBCS মেইনসের ক্ষেত্রেও সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে কিসের জন্য সূত্রপাত, আমরা জানি যখন আমরা বৈদিক এরা পড়ছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে বৈদিক যে কি বলবো রিচুয়ালসগুলো যেগুলো রয়েছে, হ্যাঁ, ব্রাহ্মণ্যবাদ, হ্যাঁ, এই জিনিসটা যে তৈরি হয়েছে, একটা অর্থোডক্স একটা রিচুয়ালিস্টিক যে বিষয়গুলো তৈরি হয়েছে, বিভিন্ন দেবদেবীর পূজা, হ্যাঁ, বিভিন্ন যজ্ঞ, যাগযজ্ঞ, স্যাক্রিফাইসেস, এই বিষয়গুলো কিন্তু তখন বৈদিক রিচুয়ালস থেকে কিন্তু শুরু হয়েছিল এবং সেখান থেকে ব্রাহ্মণ্যবাদের উৎপত্তি এবং ব্রাহ্মণ্যবাদ বা পুরোহিত তন্ত্র এই উৎপত্তির পরে বিভিন্ন ক্ষেত্রে যে আমরা 4 বর্ণ দেখেছিলাম, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যেটা আমরা বেদে পেয়েছি, সেখান থেকে একটা রিজিডিটি তৈরি হয়েছিল সমাজে। এবং সমাজে ব্রাহ্মণ্য যারা সম্প্রদায় থেকে, ব্রাহ্মণ সম্প্রদায় থেকে যারা বিলং করছিল, তারা তাদের যে নিচু সম্প্রদায় যারা রয়েছে, ক্ষত্রিয় হতে পারে বা বৈশ্য, শূদ্র, সবাইকে একটু অবদমিত করে রাখার চেষ্টা করছিল। সেখান থেকে কিন্তু এই সূত্রপাত। এবং আমরা নিশ্চয়ই জানি যে গৌতম বুদ্ধ কিন্তু নিজেও একজন ক্ষত্রিয় ছিলেন এবং তিনি, তার সম্পর্কে আমরা অবশ্যই জানবো। তো ক্ষত্রিয়দের তরফ থেকেই কিন্তু এই যে একটা কি বলবো রিলিজিয়াস মুভমেন্টের কিন্তু সূত্রপাতটা হয়। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিচ্ছি এর যে কারণগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে, রিজনস ফর দ্য রাইজ অফ জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম। দেখো, আমি তো বললাম যে ব্রাহ্মণ্যবাদের একটা কাউন্টার অ্যাটাক হিসেবে এটা শুরু হয়েছিল, কিন্তু শুধুমাত্র কিন্তু তা কারণ ছিল না। আর কি কি কারণ ছিল? এগ্রিকালচারাল ইকোনমি 1 নম্বর, রিয়াকশন এগেনস্ট রিচুয়ালিজম, যেটা আমি বললাম, কারাপশন ইন রিলিজিয়ান, ব্রাহ্মণ্যবাদের যে একটা কারাপশন, তাদের যে একটা আধিপত্য ব্রাহ্মণদের, হ্যাঁ। আচ্ছা, রিজিড কাস্ট সিস্টেম, যেটা বলছিলাম যে একটা কাস্ট সিস্টেমের যে রিজিডিটিগুলো রয়েছে, আর ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ভাষায় বলা হতো, মানে বেদ রচনা, এবং সেখানে সবাই সেটা বুঝতো না এবং তখন পালি, প্রাকৃত, এই ধরনের ভাষা সাধারণের মধ্যে প্রচলিত ছিল। ঠিক, তো সেই জন্য কি ছিল, সর্ববোধগম্য একটা বিষয় কিন্তু সেটা ছিল না। ঠিক আছে, আর পলিটিক্যাল সিচুয়েশন তো অবশ্যই, রাজনৈতিক একটা অস্থিরতা ছিল, টুকরো টুকরো। তখন 1600 মহাজনপদ তৈরি হয়েছে, তখন মানে ধীরে ধীরে আস্তে আস্তে ভারতবর্ষের একটা অবয়ব সৃষ্টি হচ্ছে এবং তখনও পর্যন্ত কিন্তু সেই ইউনিটিটা তৈরি হয়নি। ঠিক আছে, ধীরে ধীরে হচ্ছে। তারপরে মগধের উত্থান আমরা দেখতে পাবো, পরবর্তীকালে আমরা সেই জায়গাটা যাব। আচ্ছা, সোশ্যাল স্যাটিসফ্যাকশনের মধ্যে কি দেখতে পাচ্ছি, যে এখানে আমি বললাম যে 4টে যে বর্ণ প্রথা ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদেরকে কিন্তু এই রিজিডিটির ব্যাপারটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা রেখেছিল এই যে নতুন ধর্মের উত্থানের ক্ষেত্রে। এবং মহাবীর এবং বুদ্ধ কিন্তু এই ব্রাহ্মণিক্যাল ডমিনেন্স যেটা ছিল সেটার কিন্তু বিরুদ্ধাচার করেছিলেন। ঠিক আছে, তাদের অথরিটি এবং প্রিভিলেজেস। তারপর যদি বলি এগ্রিকালচারাল ইকোনমির কথা, এগ্রিকালচারাল ইকোনমির ক্ষেত্রে কি ছিল, একটা নতুন যে অ্যাগারিয়ান ইকোনমি তৈরি হয়েছিল, সেখানে ক্যাটেল মানে রিয়ারিং শুরু হচ্ছিল। বেদিক স্যাক্রিফাইসটা সেটা কি করছিল, অ্যানিমাল স্লটারের কথা বলছিল, হ্যাঁ, বিভিন্ন অশ্বমেধ যজ্ঞ বলো বা যে কোনো ক্ষেত্রে যজ্ঞাশ্ব, এই বিষয়গুলো ক্ষেত্রে কি হচ্ছিল, যে অ্যানিমাল স্যাক্রিফাইসেসের কথা বলা হচ্ছিল। কিন্তু যেহেতু সেই ক্ষেত্রে তাদের পশু চারণের ব্যবস্থা শুরু হয়েছে এবং পশুরা আমাদের সাহায্য করছে, তাদেরকে স্লটার করে দেওয়া, তাদেরকে মেরে ফেলা, তাদেরকে হত্যা করা, বলি দেওয়া, সেটাও কোথাও না কোথাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, হ্যাঁ, যেখানে একটা নন ভায়োলেন্সের
বা অহিংসার একটা ধর্ম দরকার ছিল। হ্যাঁ, সেটার ক্ষেত্রে কিন্তু বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম একটা গুরুত্বপূর্ণ পাঠ। আচ্ছা, আরবান গ্রোথ অ্যান্ড ট্রেড যেটা বলছিলাম, যে বিভিন্ন নতুন নতুন শহর তৈরি হচ্ছিল, কৌশাম্বী, বৈশালী, বেনারস, ঠিক আছে, এবং সেখানে যারা বৈশ্য ছিল বা বণিক সম্প্রদায় ছিল, তারা কিন্তু যে বর্ণ প্রথাতে তারা অনেক নিচুতে ছিল, কিন্তু তারা কিন্তু ধনী হচ্ছিল, আর্থিক দিক থেকে তারা ধনী হচ্ছিল, কিন্তু বর্ণ ব্যবস্থার জেরে তারা অনেকটা সমাজে নিচু স্থান পাচ্ছিল। তাই জন্য তারপর থেকে তারা কি করলো, তারা এই যে এই দিকটা রয়েছে তোমার নন ভায়োলেন্স, জাইনিজমের বুদ্ধিজমের যে নন ভায়োলেন্সটা রয়েছে, সেটার সাথে সাথে তোমার ট্রেড এই পার্টটাও তারা বুঝতে শুরু করলো, যে এই যদি আমরা বুদ্ধিজম এবং জৈনিজমের মধ্যে থেকে মানে সেটাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের সমাজে আস্তে আস্তে সেই জায়গাটা আমরা পাবো। আচ্ছা, তারপরে রয়েছে যে মেটেরিয়ালিজম, ঠিক আছে, এই যে নতুন অ্যাগ্রারিয়ান যে ইকোনমিটা তৈরি হলো, সেখানে আমি বললাম যে একটা মেটেরিয়ালিস্টিক অ্যাসেট তৈরি হচ্ছিল, ক্যাটেলটাকে একটা ওয়েলথ হিসেবে দেখা হচ্ছিল, গবাদি পশুকে, সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু অবশ্যই, ঠিক আছে, যেটাকে অহিংসা বা নন ভায়োলেন্সটা প্রমোট করতে সাহায্য করেছিল। আর ল্যাঙ্গুয়েজ যেটা বললাম, যে সাধারণ মানুষ পালি বা প্রাকৃত ভাষায় কথা বলছিল, তো তাদের যে এবার বৈদিক যে রিচুয়ালসগুলো আছে, বেদ, সেখানে সংস্কৃত ভাষায় লেখা, সংস্কৃত সবার জন্য বোধগম্য ছিল না, একেবারে সংস্কৃতজ্ঞ পণ্ডিত, এবং সবার সেটা পড়ার অধিকারও ছিল না। এবার সাধারণের বোঝার জন্য সাধারণের ভাষায় লেখা ছিল বিভিন্ন বুদ্ধিস্ট টেক্সট বা জৈনিজমের যে টেক্সটগুলো ছিল। যেমন আমরা দেখতে পাচ্ছি, ভাষাগুলো একটু দেখে নাও, বুদ্ধিজমের ক্ষেত্রে তারা পালি ভাষাটা বেছে নিয়েছিল, এবং প্রাকৃত ভাষাটা জৈনিজমের ক্ষেত্রে বেছে নিয়েছিল, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবে। আর যেটা বলছিলাম যে কিউরিয়াসিটি আর ডিবেটসের কথা আসছিল, সেখানে কিন্তু বিভিন্ন যে ফিলোজফার্সদের অনেক ধরনের বিভিন্ন ফিলোজফারদের উৎপত্তি হয়েছে এবং তারা এসেছে। হ্যাঁ, আমরা পরবর্তীকালে দেখবো যে জৈন ধর্ম কিভাবে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, বৌদ্ধ ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের ফিলোজফার্সদের, বসুমিত্র থেকে শুরু করে বিভিন্ন, যখন বুদ্ধিস্ট কাউন্সিল পড়বো তখন আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের ডিবেটস, ফিলোসফিক্যাল বিষয় কিন্তু আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা প্রথমে চলে যাব জৈনিজম। তো আজকে আমি চেষ্টা করছি জৈনিজমটা কভার করানোর, নেক্সট ক্লাসে আমরা বুদ্ধিজমটা কভার করাবো, কারণ না হলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। জৈনিজম সম্পর্কে আমাদের প্রথমে যেটা বুঝতে হবে, যে এটাকে বলা হয় যে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট রিলিজিয়ান্স, ঠিক আছে। আচ্ছা, আমাদের বর্ধমান মহাবীরা ছিলেন 24 তীর্থঙ্কর, অর্থাৎ 24তম তীর্থঙ্কর। 24 জন তীর্থঙ্কর রয়েছে, এবং 24তম তীর্থঙ্কর হচ্ছে গিয়ে আমাদের মহাবীর। প্রথম যে তীর্থঙ্কর তার নাম হচ্ছে ঋষভনাথ, এবং 23তম হচ্ছে গিয়ে পার্শ্বনাথ। ওকে, তিনি কিন্তু এই যে ডক্ট্রিন ছিল জৈন ধর্মের, যে ডক্ট্রিন, সেটা হচ্ছে গিয়ে নন ভায়োলেন্স বা অহিংসা, এবং অ্যাসেটিজম, সেলফ ডিসিপ্লিন, ঠিক আছে, এবং স্পিরিচুয়াল লিবারেশন, এই বিষয়টা কিন্তু ছিল, ঠিক আছে। আচ্ছা, এবারও যদি আমরা দেখি যে এর ফিলসফিক্যাল ফাউন্ডেশনটা কি ছিল, 3 জুয়েলস অফ লাইফ, ভালো করে এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, 3 জুয়েলস অফ লাইফ ছিল। এটা কিন্তু পরীক্ষায় আসে যে জৈন ধর্মের 3 জুয়েলস বা 3 রত্ন, এটা কি, রাইট ভিশন, রাইট নলেজ, রাইট কন্ডাক্ট, এটা কিন্তু জৈনিজমের বা জৈন ধর্মের ত্রিরত্ন। আচ্ছা, এখানে কি আছে, এখানে কি কি আমরা একটুখানি না দেখে নেবো, যে এর যে বৈশিষ্ট্যগুলো কি কি জৈন ধর্মের। একটা হচ্ছে নো ক্রিয়েটার গড, ঠিক আছে, কোনো যে একজন ক্রিয়েটার ছিল, ক্রিয়েটার আমাদের সমাজ বা সৃষ্টি করেছে, এটা কিন্তু জৈন ধর্মেরা মানে না। অহিংসা মানে কর্ম, হ্যাঁ, কর্মফল, কর্মা অ্যান্ড লিবারেশন, এটার কথাটা মানে স্যালভেশনটা কিভাবে তৈরি, মানে স্যালভেশনটা কিভাবে অ্যাচিভ হবে, 3 জুয়েলসের মাধ্যমে, যেটা বললাম ত্রিরত্নের মাধ্যমে। ত্রিরত্নটা কি, সম্যক জ্ঞান, সম্যক দর্শন, সম্যক চরিত্র। হ্যাঁ, তাহলে সেটা হলো কি কি, রাইট নলেজ, রাইট ফেথ অ্যান্ড রাইট কন্ডাক্ট, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সব থেকে বেশি মাথায় রাখবে। আচ্ছা, ইকুয়ালিটিটা খুব গুরুত্বপূর্ণ, কাস্ট সিস্টেমের যে একটা বিষয় রয়েছে সেটাকে বাদ দিয়ে ইকুয়ালিটির কথা বলে জৈনিজম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে 5 মহাব্রত অফ জৈনিজম। তাহলে ত্রিরত্নের সাথে সাথে 5 মহাব্রত ছিল, কি কি ছিল, নন ভায়োলেন্স, এক, ট্রুথ, নন স্টিলিং, চ্যাস্টিসিটি আর নন পজেশনস, ঠিক আছে। 5 গ্রেট ভাউস বা মানে 5টা আমরা যদি দেখি মহাব্রত নিতে হতো, সেটা কি, নন ভায়োলেন্স বা অহিংসা, ট্রুথফুলনেস বা সত্য, নন স্টিলিং বা অসত্য,
অচৌর্য এটাকে বলা যেতে পারে বাংলাতে, নন পজেশন, অপরিগ্রহ, আর চ্যাস্টিসিটি ব্রহ্মচর্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কোর ডকট্রিনস, জৈনিজমের যে একদম কোর ডকট্রিনসটা কি ছিল, অনেকান্তবাদ। এগুলো খুব ইম্পর্টেন্ট, মেন্সের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকান্তবাদ এটা কার সাথে জড়িত, জৈনিজমের সাথে জড়িত। ঠিক আছে, তাহলে এই অনেকান্তবাদ ব্যাপারটা কি, যে হিউম্যান পারসেপশন লিমিটেড ওয়াইল অমনিসেন্ট বিংস ফুললি কম্প্রিহেন্ডেড। ঠিক আছে, কি বলছে, যে এখানে নন অ্যাবসলিউটিজম বা মেনিফোল্ড অফ নেচার অফ রিয়ালিটি, অর্থাৎ একটাই এক হিসেবে দেখাটা কিন্তু ঠিক নয়, অনেকান্তবাদ। নামটা বুঝতে পারছো? আচ্ছা, বেশি আমাদের ডেপথে যাওয়ার দরকার নেই, আমাদের যতটুকু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা পড়বো। অনেকান্তবাদটা জড়িত হচ্ছে জৈনিজমের সাথে। আচ্ছা, শায়দবাদ, এটাও খুব গুরুত্বপূর্ণ। শায়দবাদ বা মেবির কনসেপ্ট, যে অল জাজমেন্টস আর কন্ডিশনাল অ্যান্ড কনটেক্সট ডিপেন্ডেন্ট, এই যে মেবি বা শায়দবাদ, এটা কিন্তু জৈনিজমের সাথে যুক্ত। ন্যায়বাদ, হ্যাঁ, ন্যায়ের কথা যেটা বলা হচ্ছে, যে সেটাও কিন্তু অবশ্যই জৈনিজমের সাথে যুক্ত। আচ্ছা, এগুলো আমরা জেনে নিলাম। এরপরে আমরা চলে যাবো হচ্ছে কি তীর্থঙ্কর্স, জৈনিজমের যে তীর্থঙ্কর রয়েছে সেটা। তাহলে মোটামুটি 24 জন তীর্থঙ্করের কথা আমি বললাম, আর দুজন যে জৈন তীর্থঙ্কর, ঋষভ এবং আরিস্থান নেমি, এটা হচ্ছে কি ঋগ্বেদে পাওয়া যায়, এদের দুজনের নাম কিন্তু ঋগ্বেদে পাওয়া যায়। মহাবীর, এই যে সব বিষয়টা আমরা সবাই মনে করি যে এই যে জৈন ধর্মের যে প্রবর্তক মহাবীর, এবার ব্যাপারটা হচ্ছে এটা একটুখানি মানে কন্ট্রাডিক্টরি, কারণ আমরা দেখছি 24 জন তীর্থঙ্কর আমরা পাচ্ছি, জৈন ধর্ম নামে হয়তো পরিচিত ছিল না আগের তীর্থঙ্করদের মাধ্যমে যেগুলো আমরা পেয়েছি, কিন্তু যেহেতু মহাবীর জৈন জিনা লাভ করেছেন বা তাকে জিনা বলা হতো, তিনি কৈবল্য প্রাপ্ত হয়েছেন, তাই আমরা পরবর্তীকালে তার ফলোয়ারদের জৈন ধর্ম হিসেবে আমরা দেখছি, তাদের ফলোয়ারদের জৈন বলা হতো। এবার সবটা পার্শ্বনাথ অবধি মোটামুটি সবটা এই ডক্ট্রিন তৈরি হয়ে গেছিল। মহাবীর এসে শুধুমাত্র ব্রহ্মচর্য এটাকে কমপ্লিট করেছে। 5 ডক্ট্রিনসের মধ্যে কিন্তু 5 নম্বর ডক্ট্রিনটা মহাবীর এসে যোগ করেছেন, বাকি কিন্তু আগে থেকে ছিল। আচ্ছা, এবার একটু সিম্বলসগুলো আমরা একটু দেখে নেবো, এগুলো পরীক্ষা আসে মেইনস ওরিয়েন্টেড। ঠিক আছে, তাহলে খুব বেশি আমাদের পড়তে হবে না, 24টা আমাদের মনে রাখার প্রয়োজনীয়তা নেই। প্রথমটা হচ্ছে ঋষভনাথ, তার সিম্বল হচ্ছে বুল, তার বার্থ প্লেস হচ্ছে অযোধ্যা, আর মোক্ষ হচ্ছে মাউন্ট কৈলাস, তিনি মোক্ষ প্রাপ্তি পান। আচ্ছা, পার্শ্বনাথ হচ্ছে গিয়ে তোমার 23 নম্বর তীর্থঙ্কর, তার সিম্বল হচ্ছে সার্পেন্ট বা সাপ, এবং বার্থ প্লেস হচ্ছে বারাণসী, আর মোক্ষ হচ্ছে গিয়ে শিখারজি। ঠিক আছে, মহাবীরের সিম্বল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, সিম্বল হচ্ছে লায়ন, এবং তিনি জন্মগ্রহণ করেন বিহারের কুন্দ গ্রামে এবং মারা যান পাবাপুরি, বিহার। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখবে। আচ্ছা, এবার জৈন কাউন্সিল, এটা WBCS প্রিলিমস মেন্স অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। বুদ্ধিস্ট কাউন্সিল যেমন ইম্পর্টেন্ট, জৈন কাউন্সিলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, প্রথম দুটো জৈন সম্মেলন হয়েছে, জৈন কাউন্সিল হচ্ছে প্রথম, এবং দেখো দুটোর মধ্যে অনেকটা পার্থক্য। ঠিক, একটা হচ্ছে প্রথম জৈন কাউন্সিল হচ্ছে 300 BCE, 300 খ্রিস্টপূর্বাব্দে, আর তারপর হচ্ছে 512 কমন এরা, মানে খ্রিস্টাব্দে। ঠিক আছে, আচ্ছা, প্রথম জৈন কাউন্সিল হয়েছিল পাটলিপুত্রতে, আর সেকেন্ডটা হয়েছে পল্লবীতে। প্রথম জৈন যে কাউন্সিলটা হয়েছে, জৈন সম্মেলন হচ্ছে, তার যে চেয়ারপারসন ছিলেন স্থূলভদ্র, এবং পরেরটা এবং শেষেরটা বা সেকেন্ডেরটা সেটা হচ্ছে গিয়ে তোমার দেবৃদ্ধাগানী। ঠিক আছে, দেবৃদ্ধাগানী হয়েছিলেন তিনি। আচ্ছা, তো তারপর হচ্ছে কি প্রথম জৈন কাউন্সিলের আউটকাম হয়েছিল কি কম্পাইলেশন অফ 12 অঙ্গাস। এটা পরীক্ষায় আসে যে কম্পাইলেশন অফ 12 অঙ্গাস, 12টা যে অঙ্গ আছে, হ্যাঁ, সেটার যে কম্পাইলেশন কোন জৈন কাউন্সিলে হয়, সেটা হচ্ছে প্রথম জৈন কাউন্সিলে হয়। আর সেকেন্ডে হচ্ছে কি ফাইনাল কম্পাইলেশন অফ 12 অঙ্গাস অ্যান্ড উপাঙ্গাস। তো অঙ্গ এবং উপাঙ্গ সেটা কিন্তু সেকেন্ড জৈন কাউন্সিলে কমপ্লিট হয়েছিল। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা নেক্সট চলে যাব। আচ্ছা, স্প্রেড অফ জৈনিজমে যদি আমরা দেখি, আর ডিক্লাইন অফ জৈনিজম আমরা একটু দেখবো। প্রথমে আমরা স্প্রেড অফ জৈনিজমটা একটু দেখে নিই। আচ্ছা, তাহলে প্রথমে যদি আমরা দেখি স্প্রেড অফ জৈনিজম, সেখানে আমরা কোথায় কোথায় জৈন ধর্মের প্রবর্তনটা হয়েছে সেটা দেখবো। কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান আর গুজরাট, এটা মোটামুটি হয়েছে। আচ্ছা, ইনফ্লুয়েন্সিয়াল প্যাট্রনসের মধ্যে যদি দেখি, এটা পরীক্ষা আসে, বিম্বিসার জৈন ধর্মের পক্ষপাতিত্ব করতেন, পৃষ্ঠপোষক ছিলেন, অজাতশত্রু ছিলেন পৃষ্ঠপোষক, এবং চন্দ্রগুপ্ত মৌর্য, এই তিনজনের নাম আমরা মাথায় রাখলেই হবে। আচ্ছা, সাউদার্ন ডাইনেস্টির মধ্যে রাষ্ট্রকূট আর গঙ্গা বা গঙ্গ, ঠিক আছে, এইগুলো ছিল। আচ্ছা, জৈনিজম মোটামুটি আমাদের কিন্তু ইন্ডিয়ার মধ্যেই ছিল। ঠিক আছে, বুদ্ধিজম যেমন হচ্ছে ইন্ডিয়ার বাইরে গেছিল, জৈনিজম কিন্তু ইন্ডিয়ার মধ্যেই ছিল। ওকে,
আচ্ছা, এরপর আমরা যদি ডিক্লাইনটা দেখি, ডিক্লাইনে কি হচ্ছে, ল্যাক অফ রয়্যাল প্যাট্রোনেজের ব্যাপারটা হচ্ছে, কেন নাকি পোস্ট মৌর্যান যে রুলার্স ছিলেন, মৌর্য বংশ পর্যন্ত জৈন ধর্মের একটা গুরুত্ব ছিল, কিন্তু যখন পোস্ট মৌর্যা হচ্ছে তখন কিন্তু বুদ্ধিজম আর হিন্দুইজমটা একটু সেই জায়গাটা নিয়ে নিচ্ছে জৈনিজমের জায়গা থেকে বেশি। আচ্ছা, স্ট্রিনজেন্ট প্র্যাকটিসেস, এর মধ্যে রিগারাস অ্যাসেটিজম ছিল। রিগারাস অ্যাসেটিজম মানে বলতে গেলে অনেকটাই বেশি মানে অহিংসপন্থী, এবং সেখান থেকে যদি দাঁড়াই যে প্রচণ্ড পরিমাণে যে এগ্রিকালচারের ক্ষেত্রেও প্রবলেম হচ্ছিল, কারণ প্রত্যেকটা বলা হতো যে পাথরেও ইয়ে রয়েছে, প্রাণ রয়েছে, ঠিক আছে, বা যে কোনো পোকামাকড়কে মারা যেত না, এরকম অনেক ধরনের অহিংসাটা প্রচণ্ড স্ট্রিক্ট ফলো করা হতো। তো সেক্ষেত্রে এগ্রিকালচারও করা যেত না, বা এই ধরনের বিভিন্ন কাজে কিন্তু বাধা হতো, ঠিক আছে। আচ্ছা, সেক্রেটারিয়ান ডিভিশন যেটা বলছিল, একটা কনফ্লিক্ট দেখা দিয়েছিল দিগম্বর এবং শ্বেতাম্বরের মধ্যে থেকে, ঠিক আছে। আচ্ছা, কমপ্লেক্স ফিলোসফি সবার সর্ববোধগম্য ছিল না, কেননা এই ডক্ট্রিনটা একটু ইনঅ্যাক্সেসিবল ছিল জনগণের মধ্যে। আচ্ছা, বুদ্ধিজমের পপুলারিটি কিন্তু জৈনিজমের তুলনায় অনেকটাই বেশি ছিল, ঠিক আছে। বুদ্ধর যে মধ্যপন্থা, অর্থাৎ খুব বেশি অহিংসপন্থী হয়ে যাও, বা খুব বেশি এইরকম ব্যাপার, বা খুব বেশি সন্ন্যাস ধর্ম নিয়ে নাও, ঠিক আছে, এটা কিন্তু ছিল না। একটা মধ্যম পন্থা বা মধ্যপন্থার কথা বুদ্ধ ধর্মের প্রবর্তক বলেছিলেন বলেই সেটা অনেকটা অ্যাক্সেসিবল ছিল, যেটা কিন্তু জৈন ধর্মের ক্ষেত্রে একটা অন্তরায় হিসেবে আমরা দেখেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি কমপ্লিট বুদ্ধিজমটা আমরা পরের ক্লাসে করব। মোটামুটি জৈন ধর্মটা আমরা আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমরা বুদ্ধিজম নিয়ে আলোচনা করব, কারণ খুব বড় তাহলে হয়ে যাবে ভিডিওটা। আপাতত তোমাদের এই যে রিলিজিয়াস ডক্ট্রিনসের মধ্যে, রিলিজিয়াস যে মুভমেন্টসগুলোর মধ্যে আছে, তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই জৈন ধর্মটা বুঝতে পারলে আশা করি, ঠিক আছে। পরের ক্লাসে আমরা কিন্তু অবশ্যই বুদ্ধিজমের ক্লাসটা আমরা করব, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।